আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সকলকে স্বাগত জানাচ্ছি আমার কৃষি বিষয়ক চ্যানেল প্রমিসিং এগ্রিকালচার 2.0-তে। আমি মোহাম্মদ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার, মোহনপুর, রাজশাহী। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি হচ্ছে যে বাংলাদেশে পেরিলা চাষ, অর্থনৈতিক সমৃদ্ধি, তেলে স্বনির্ভরতা অর্জন এবং বিদেশে রপ্তানি করে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার যে সুযোগ, সে বিষয়টি নিয়ে প্রথমেই আমি আপনাদের বলবো যে এই পেরিলা ইতিহাসটা যদি বলি, পেরিলা মূলত চীন, জাপান এবং কোরিয়ায় ব্যাপকভাবে চাষ হয়ে থাকে এবং সেই দেশগুলোর মানুষ এই পেরিলা তেল তারা ভোজ্য তেল হিসেবে ব্যবহার করেন। তো কেন ব্যবহার করেন সে বিষয়ে পুষ্টিগুণ নিয়ে আমরা পরে বলবো। বাংলাদেশে একটি মাত্র নিবন্ধিত পেরিলা জাত রয়েছে, যেটির নাম হচ্ছে সাউ পেরিলা 1 এবং এটি গোল্ডেন পেরিলা নামেও বাংলাদেশে পরিচিত। পেরিলা বাংলাদেশে অত্যন্ত নতুন একটি ফসল, খুব কম মানুষই এই পেরিলা সম্পর্কে জানেন। তো আমাদের রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কৃষি অফিস থেকে কিছু সংখ্যক কৃষককে এ বিষয়ে ধারণা দেওয়া হয়, উদ্বুদ্ধ করা হয় এবং বেশ কিছু বাগানে, যেমন আমরা আছি এখন একটি আম বাগানে, পেয়ারা বাগানে এই পেরিলা চাষ করা হয়েছে। পেয়ারা বাগানেও কোনো একটি ভিডিওতে পেরিলা চাষ আপনাদের দেখাবো। আজকে আম বাগানে আছি, আমার সাথে কয়েকজন তরুণ উদ্যোক্তা কৃষক রয়েছেন, পাশাপাশি আমাদের যিনি কৃষিকাজে বেশ অভিজ্ঞ, তিনি সিনিয়র সিটিজেন আর কি আমাদের। তো যাই হোক, পেরিলা মূলত খরিফ 2 মৌসুম অর্থাৎ বর্ষাকালের একটি ফসল, যেই সময়ে দেখা যায় যে আমাদের বাংলাদেশে আমের বাগানগুলোতে আম থাকে না। বিশেষত নতুন করে যে আমের বাগান করা হচ্ছে, সেই আমের বাগানগুলোতে অনেক সময় আমাদের কিছুটা ফাঁকা থাকে। সেই ফাঁকা জায়গাটাকে আমরা সর্বোত্তম ব্যবহার করতে পারি, আমাদের কৃষির উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি এবং আমাদের শিক্ষিত তরুণ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি। এখন এই পেরিলা ফসলের কথা যদি বলি, এটি সাধারণত হালকা দোআঁশ থেকে দোআঁশ জমিতে খুব ভালো হয়ে থাকে এই ফসলটি। তবে আমাদের এই মাটিতে যে চাষ করা হয়েছে, এটি কিন্তু অনেকটা বালি মাটি, অর্থাৎ মানে দোআঁশ ছাড়া যে হবেই না এমন না। যে কোনো মাটিতেই আমরা যদি আরেকটু ভালো করে ক্লোজ ক্যামেরা ধরার চেষ্টা করি, তাহলে এর দেখা যাবে যে ধরনটা অনেকটা বালি মাটি। হ্যাঁ, কিন্তু এখানকার যে বৃদ্ধি বর্তমানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, খুবই চমৎকার বৃদ্ধি হয়েছে পেরিলার। এবং পেরিলার উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এবং পানির বর্ষাকালে যে পানির সমস্যা, সেটিও অনেকটা সহ্য করতে পারে। তবে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পানি জমে না থাকে বা সুন্দর করে আমরা চ্যানেল সৃষ্টি করে দেব। দেখেন এই উদ্যোক্তা কৃষকরা কি করেছেন, চমৎকারভাবে তারা চ্যানেল তৈরি করে দিয়েছেন এবং এখানে মনে করা যাবে না যে চ্যানেল তৈরি করার কারণে আমাদের জমি নষ্ট হচ্ছে বা অপচয় হচ্ছে। আমরা যদি আরেকটু ক্যামেরা দিয়ে ধরার চেষ্টা করি, যে মাটি দেখা যাচ্ছে না, এমনভাবে বৃদ্ধি হয়েছে মাটি দেখা যাচ্ছে না। তো এখন যে বিষয়টি বলবো, আসলে আমরা জমি চাষ কীভাবে করব। জমি চাষের ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই গভীরভাবে জমিটাকে চাষ করে নিব এবং সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতি 33 শতক জমির ক্ষেত্রে যাতে আমরা ইউরিয়া 20 কেজি, যদি আমরা টিএসপি ব্যবহার করি তাহলে ইউরিয়া 20 কেজি, এবং যদি ডিএপি সার ব্যবহার করি, আমরা ডিএপিতে জানি যে ফসফরাসের উপাদানের পাশাপাশি নাইট্রোজেনের ইউরিয়া সারের উপাদান নাইট্রোজেনও বিদ্যমান 18%, যার কারণে আমাদের ডোজটা কমে যায়। এমওপি যদি আমরা 8 থেকে 10 কেজি ব্যবহার করি প্রতি 33 শতক পেরিলা চাষের ক্ষেত্রে, এবং
আমরা যে টিএসপি সার প্রয়োগ করব সেটি হচ্ছে যে 10 থেকে 12 কেজি টিএসপি সার। পাশাপাশি আমরা অন্যান্য যে সারগুলো ব্যবহার করব, জিপসাম 12 থেকে 14 কেজি। কারণ হচ্ছে যে পেরিলা শুরুতেই বলেছি তেল জাতীয় একটি ফসল, এবং তেল জাতীয় ফসলগুলোতে অবশ্যই ফসফরাস এবং সালফারের কোনো ঘাটতি করা যাবে না। তো আমরা যদি উপযুক্ত ফলন পেতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সালফার এবং ফসফরাসের যথাযথ ব্যবহার বা প্রয়োগ নিশ্চিত করতে হবে। জিঙ্ক সালফেট বা দস্তার কথা যদি বলি, অবশ্যই এটি 1.5 কেজি মতো ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট 2 থেকে 3 কেজি ব্যবহার করতে হবে। বোরন 1 থেকে 1.5 কেজি ব্যবহার করতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জৈব সার, সেই জৈব সার অবশ্যই গোবর 1/2 থেকে 1 টন ব্যবহার করতে হবে। এবং যদি আমরা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করি তাহলে খুবই ভালো হয়। এটি বিঘাতে 400 থেকে 500 কেজি প্রয়োগ করলে অত্যন্ত চমৎকার বৃদ্ধি এবং ফলন আমরা পাবো বলে অত্যন্ত আশাবাদী। এখন আমরা পেরিলার রোপণের সময় এবং কতদিনের ফসল এটি জানার চেষ্টা করব। পেরিলা মূলত 90 দিনের ফসল, তবে আবহাওয়া এবং জমির উর্বরতা, পরিচর্যা এগুলোর ওপর নির্ভর করে 100 দিন পর্যন্ত লাগতে পারে। আমরা বর্তমানে যে পেরিলার জমিতে দাঁড়িয়ে আছি এখানে মনে হচ্ছে যে 100 দিন লাগবে। 25 থেকে 30 দিন বয়সের পেরিলার চারা আমরা রোপণ করব। এবং সার ব্যবস্থাপনার কথা যেটি বলছিলাম, আমরা জমি প্রস্তুতের সময় অর্ধেক যে থাকলো তার অর্ধেকের অর্ধেক, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আমরা চারা রোপণের 15 দিন পর, এবং বাকি যে 4 ভাগের 1 ভাগ সেটি আমরা প্রয়োগ করব চারা রোপণের 30 দিন পর। তাহলে আমরা উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারবো সারের। বর্তমানে সবগুলো গাছেই ফুল আসার পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং আমরা যদি একটু এই ডগাটি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো সবগুলো শাখা প্রশাখাতেই কিন্তু মুখে মুখে ফুল। অর্থাৎ এই যে যতগুলো ফুল হবে, যত শাখা প্রশাখা বেশি হবে তত বেশি ফুল হবে এবং তত বেশি বীজ হবে। তাহলে আমাদের ফলনও কিন্তু চমৎকার হবে। দেখেন, এবং এক্ষেত্রে আন্তঃপরিচর্যা অবশ্যই আমরা আগাছা দমন করব। পেরিলাতে ছত্রাক এবং পোকার আক্রমণ খুব কম হয়। তুলনামূলকভাবে পোকার আক্রমণ যদি হয় তাহলে পাতা খেকো পোকার আক্রমণ হতে পারে, এবং মূলত শোষক পোকার আক্রমণ। শোষক পোকা বলতে আমরা দেখব যে বিভিন্ন ধরনের শোষক পোকা, বিশেষ করে জাব পোকার আক্রমণ হতে পারে, অথবা থ্রিপসের আক্রমণ হতে পারে, জ্যাসিডের আক্রমণ হতে পারে। এই ধরনের শোষক পোকা আক্রমণ হলে আমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারি। এছাড়া আমাদের জৈব বালাইনাশক রয়েছে বায়োভেরিয়া। এটি প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে যদি আমরা স্প্রে করি তাহলে সাদামাছি, জাব পোকা, থ্রিপস এগুলো ভালো মতো দমন করতে পারবো। এখন যে কথাটি বলছিলাম, পেরিলার পুষ্টিগুণের কথা যদি চিন্তা করি, অনেকেই হয়তো জানেন না বাংলাদেশে যে পেরিলার পাতাকে আমরা শাক হিসেবে ব্যবহার করতে পারি, এবং ধনে পাতার মতো অনেকটা আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে এই পেরিলা পাতা থেকে আমরা চা বানিয়ে খেতে পারি। এবং এই অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে পেরিলার এই পাতা। এই পাতায় রয়েছে আপনার বিটা ক্যারোটিন, সবুজ যে পাতা, আপনার পটাশিয়াম রয়েছে উপযুক্ত পরিমাণে, তাছাড়া রয়েছে আপনার ভিটামিন ই রয়েছে, যেটি তেলে খুব ভালো পরিমাণে থাকে। ভিটামিন ই আমরা জানি যে মানুষের সন্তান উৎপাদনের যে ক্ষমতা সেটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই। পাশাপাশি এই পাতাতে 4 থেকে 4.5% প্রোটিন রয়েছে। এগুলো আমরা জানলাম ফ্রেশ পাতা সম্পর্কে। তবে কেউ যদি শাক হিসেবে খেতে চান সেটি অল্প পরিসরে খাওয়া ভালো। তবে গবাদি পশুর ক্ষেত্রে এই পাতা কিন্তু বিষাক্ততা তৈরি করতে পারে। সুতরাং গরু, মহিষ বা ছাগল, ভেড়াকে অবশ্যই এ ধরনের পাতা খাওয়া থেকে বিরত রাখতে হবে। এখন আমরা তেলের পুষ্টিগুণের কথা যদি বলি তাহলে
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটি অত্যন্ত উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের খুবই ভালো একটি উৎস, এবং তেল সাধারণত 43% পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারে। তবে বাংলাদেশে যেহেতু এটি নতুন ফসল, এখান থেকে আমরা 43% বা 40% তেল পাবো না। আমরা হয়তো 30 থেকে 32% তেল পাবো, কারণ আমরা সর্বোচ্চ তেল পেতে গেলে অবশ্যই পেরিলা বীজ ভাঙার উপযোগী মেশিন থাকতে হবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে পেরিলা বীজ থেকে তেল উৎপাদনের জন্য যে উপযোগী মেশিন সেটি নাই। সুতরাং আমাদের মাস্টার্ড বা সরিষা বীজ ভেল করার যে মেশিন, সেই মেশিন থেকেই মূলত করা হয়। সেক্ষেত্রে মোটামুটি 30 থেকে 32% পর্যন্ত তেল পাওয়া যায়। এখন আমরা এই তেল নিজেদের বা বাংলাদেশের স্বনির্ভরতা অর্জন বা অনেকাংশে আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে এই তেলটি অবশ্যই ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা বিশেষ করে কোরিয়ায় এ তেলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের নতুন একটি বৈদেশিক মুদ্রা অর্জনের সেক্টর উন্মুক্ত হতে পারে, এবং সেটা কীরকম বলবো, যে এক প্রকারের অনাবাদি জমি, যেটি আমরা মিশ্র ফসল হিসেবে, বাড়তি ফসল হিসেবে পাচ্ছি, অনেকটা ফেলনা। কারণ এই জায়গায় যদি এই পেরিলা চাষ করা না হতো, তাহলে ওনারা কি করতেন, আমি এই কৃষকদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? জি আমার নাম মোহাম্মদ রাফসান জানি। রাফসান জনি। জি আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একদম পড়ন্ত বিকেলে আপনাদের জমিতে এসেছি। আমাদের দর্শক শ্রোতা ভাই যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যে। জি তো আপনি একটু বলবেন যে যদি আপনি এখানে আমাদের উপজেলা কৃষি অফিস মোহনপুর রাজশাহীর পরামর্শক্রমে পেরিলা চাষ না করতেন, তাহলে এই আমবাগানে কি অন্য কোনো ফসল, বিশেষত এই বর্ষাকালে বা খরিফ দুই মৌসুমে করতেন, নাকি এটি পতিত থাকতো? না, এটা প্রতিটা মানে ফেলে রাখতাম, পড়ে থাকতো, ফাঁকা থাকতো, কিছু লাগাইতাম না। জি আচ্ছা, তাহলে আমরা একটা বাড়তি ফসল পেয়ে গেলাম, তাই না? জি জি আচ্ছা, এখন এই যে আপনার অনুভূতি কি, যে এই জায়গাটা মানে পতিত ঠিক বলবো না, যে আম গাছ থাকতো বা এই পেরিলা না করলে আগাছা বেশি হইতো, জি আগাছা বেশি থাকলে আম গাছেও কিছু পোকামাকড়ের উপদ্রব হইতো। বেশি হতো। হ্যাঁ, আচ্ছা, তো এত সুন্দর পেরিলা এবং তার উপরে আম বাগান, ঠিক আছে, সাথে, তো আপনাদের এত সুন্দর পেরিলা গাছ দেখে অনুভূতিটা কি, আপনার বর্তমান অনুভূতি কি? প্রথমে যখন গাছ লাগাই, উপজেলা কৃষি অফিসারদের মানে নিয়ে এসে পরামর্শে যখন দেয়, আমাদের গাছ দেখে মানে এগুলা কি, এই গাছ কি হবে মানে বুঝতে পারিনি, কিন্তু এখন বর্তমানে যে এত সুন্দর যে ফসলটা হবে, এটা হয়ে সোনালী ফসল তৈরি, এখন অনেক খুশি। জি। আচ্ছা, আমাদের বাংলাদেশে অনেক আম বাগান রয়েছে এবং অনেক তরুণ শিক্ষিত বেকার রয়েছেন। জি, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা, আপনি তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার বার্তা হলো যে তারা নির্দ্বিধায় এই পেরিলাটা তারা যদি এই মৌসুমে রূপান্তর করতে পারে, তারা সোনালী একটা অর্জন করতে পারবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে আমাদের একজন প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন যদি বলি, উনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আপনার পরিচয় যদি একটু দর্শক শ্রোতার উদ্দেশ্যে দেন। আমার পরিচয়, আমি একটা কৃষক মানুষ। জি। তারপরে এই ফসল আমার বড় ভাই যখন প্রথমে নিয়ে আসে, জি, তখন কিন্তু আমরা দেখে অনেক হাসাহাসি করলাম, অনেক লোকে হাসাহাসি করলো। জি জি। তারপরে ফসল হওয়ার পরে জি, যখন খুব সুন্দর হয়ে গেল, তখন সবাই খুব আনন্দিত। এটা কি ফসল, লোকে পুষ করে বা অনেক লোকে ফসলের কাছে আসে, দাঁড়া থাকে, দেখে, কেউ কেউ অনুভব করে যে ফসল কীভাবে করা যায়, কি তৈরি হয়, তেল এরকম, মানে মানুষ হাসে যে কি জঙ্গল করলো। তারপর আমরা এখন দেখছি যে না, এটা খুব লাভ, যেহেতু বাগানটা পড়ে থাকতো, বাগানটা অযত্ন থাকতো, আমের বাগানটাও আমাদের যত্নপুর তৈরি হয়ে গেল,
পরে এই ফসলটা আমরা বাড়তি পেয়ে গেলাম। তো এবার আমরা সামনে আরো অগ্রসর হব, যে আমাদের এরকম চারা বাগান অনেক করা আছে। অর্থাৎ মানে আমি বলতে চাচ্ছি যে আপনার চাচাতো ভাই চাষ করলেন, আপনার ভাতিজা চাষ করলেন, এবার আপনি সিদ্ধান্ত নিলেন তাদের দেখে যে আপনার আগ্রসর। সামনে আগ্রসর। সামনে বছর খরিফ 2 মৌসুমে যে নিজের জমি আছে, আপনার কত বিঘা বাগান আছে, আম বাগান এরকম গাছ? ধরেন আমারও বিঘা 2-3 এটা নিজস্ব আছে, জি আর পরিবার সব ভাই মিলে অনেক বাগান আছে আমাদের। জি। তো আমরা সব ভাই মিলে ভাবেই মানে ব্লকের মাধ্যমেই মানে অনেক সবাই এবার মিলে অগ্রসর হব। তার মানে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, এটি আমাদের অর্থনীতির জন্য নতুন একটি মাত্রা যোগ করতে আমরা পারে, পেলাম। নতুন একটি ফসল। হ্যাঁ। তাহলে আপনারা সেরকম একটি সিদ্ধান্ত নিচ্ছেন। আচ্ছা, তার সঙ্গে আমের বাগানটাও আমরা কিন্তু খুব শক্তিমান ভালো পেলাম, পরিচর্যায় রাখতে পারলেন। এখানে যত্নতে আমের বাগানটা যত্ন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দুইটাতেই জয়লাভ করে উঠে গেলাম। দুইটাতেই জয়লাভ করে উঠে গেলাম। তার মানে আমাদের মুখে হাসি ফুটছে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। দেখুন, আমরা আমাদের কৃষক ভাইদের নিয়ে কিভাবে স্বপ্ন পূরণের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। দেখুন, এই যে একটি গাছ কি পরিমাণে ফুল ধরার একটি পরিবেশ তৈরি হয়েছে গাছটিতে, অসংখ্য। দেখুন, এর শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিচ থেকে উপর পর্যন্ত যতগুলো শাখা প্রশাখা আছে সবগুলোতেই কিন্তু ফুল ধরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে। সামনে ফুলগুলো ফুটবে। আমরা এই পেরিলা গাছ থেকে অত্যন্ত ভালো মানের পেরিলা বীজ উৎপাদন করতে পারবো, এবং আমরা পেরিলা বীজে সাধারণত হেক্টর প্রতি 1.3 থেকে 1.5 হেক্টর মতো ফলন হয়ে থাকে। আমরা সর্বোচ্চ ফলনই এই জমি থেকে আশা করছি, অর্থাৎ হেক্টর প্রতি আমরা 1.5 টন পরিমাণে পেরিলা বীজ পাবো, তাই তো? জি জি। আচ্ছা, তো আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমাতে পারবো, স্বনির্ভরতা বৃদ্ধি করতে পারবো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, দেশকে আগিয়ে নিতে পারবো। আমাদের বাংলাদেশের সকল তরুণ এবং প্রবীণ নাগরিক এবং উদ্যোক্তা সকলকে উদ্যত্ত আহ্বান জানিয়ে যে আমাদের এই ধরনের জমিগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সকলে মিলে পেরিলা চাষ করব এবং দেশকে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিব। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট সেকশানে গিয়ে আপনারা করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।